নির্বাচনে কারচুপি বন্ধের নির্দেশ প্রধান উপদেষ্টা। ভোট ডাকাতি রোধে গণভোটে হ্যাঁ বিজয়ী করার আহ্বান আলী রিয়াজের। পেশাজীবী সংগঠনের ভোট স্থগিতের নির্দেশ ইসি। তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১ প্রার্থিতা বৈধ। সরগরম গোপালগঞ্জের নির্বাচনী মাঠ। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হয়নি তিস্তা মহাপরিকল্পনার কাজ। ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রত্যয় বিএনপির। এবং দমন পীড়নে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ইইউ। তেহরানের সঙ্গে ব্যবসা করলেই দিতে হবে বাড়তি 25% শুল্ক, ঘোষণা ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি শেখ সাব্বির হোসেন। ভোট ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে যমুনায় 2014, 18 এবং 24 সালে জাতীয় নির্বাচনের অনিয়ম দুর্নীতির বিষয়ে প্রতিবেদন জমা দেয় কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, গেল 3 নির্বাচনে দেশের মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। গণভোটে হ্যাঁ জয়ী হলে আর কখনো রাতে ভোট হবে না বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। গেল 16 বছর নির্বাচনের নামে প্রতারণা করা হয়েছিল, এর পথ চিরতরে বন্ধ হবে বলেও জানান তিনি। সোমবার রাজশাহীতে ইমাম সম্মেলনে একথা বলেন আলী রিয়াজ। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। তবে আসন্ন গণভোটে জনগণ সম্মতি দিলে দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 12 ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে, তাতে কি হবে? 54 বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখবো। যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছা মতো তিনি মাফ করে দিতে পারে, সেটা আপনারা রাখতে চান না চান না। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সকল পেশাজীবী ও অন্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচনী কার্যক্রমকে যে কোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয় কমিশন। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশনের সোমবার তৃতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 41 সম্ভাব্য প্রার্থী। বৈধ প্রার্থীর বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা বহালের সিদ্ধান্ত গেছে বিএনপির কিশোরগঞ্জ 5 আসনের প্রার্থী সৈয়দ এহসানুলের পক্ষে। এদিন 24 প্রার্থীর আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন এবং এক আবেদনকারী অনুপস্থিত ছিলেন। আর 4টি আপিল এখনও আছে অপেক্ষমান তালিকায়। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয় সোমবার সকাল 10টা থেকে। এদিনে স্থগিত একটি আপিল ছাড়াও শুনানি হয় 70টি আপিলের। এদিনে আলোচনায় ছিল কিশোরগঞ্জ 5 আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুলের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে একই আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুরের করা আপিল। আপিলের রায়ে প্রার্থিতা টিকেছে সৈয়দ এহসানুলের। বিএনপি মনোনীত কিশোরগঞ্জ 5 আসনের প্রার্থী আমার বৈধ মনোনয়নের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী, যার প্রাথমিক বাছাইয়ে উনি অবৈধ বিবেচিত হয়েছিলেন, তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে অ্যাপিল করেছিলেন। আজ নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। এছাড়া গোপালগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হকের বিরুদ্ধে 2টি আপিল শুনানির উভয়টির নিষ্পত্তি হয়। এতে প্রার্থিতা ফিরে পান তিনি। টাকাওয়ালা মানুষ তো, তারা চায় তার বিরুদ্ধে কোনো লোক না থাকুক। এটা তো গত 18 সালে সে পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে তাকে দেওয়া হয়েছিল, সে তখনও ঋণ খেলাপি হয়ে বের হয়ে গেছিল। এবারও তার যৌথ নাগরিকত্বের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিল খিলাপির বিরুদ্ধে আপিল করা হয়েছে। সেটা বোধহয় আগামী 18 তারিখে শুনানি হবে। বিভাগীয় কমিশনার অফিস থেকে 4 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। তো এই নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য। অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা
বৈধতা দিছে। 1% ভোটারের স্বাক্ষর, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব অভিযোগ আমলে নিয়ে 25 জনের প্রার্থিতা বাতিল করে ইসি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার ভোটের প্রস্তুতির খবর। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠছে গোপালগঞ্জের নির্বাচনী মাঠ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের 3টি সংসদীয় আসনের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মধুমতি নদীর তীরে অবস্থিত 1474 বর্গ কিলোমিটারের গোপালগঞ্জ জেলায় রয়েছে 3টি সংসদীয় আসন। এ 3 আসনে মোট ভোটার সংখ্যা 10,92,618 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,55,288 জন, নারী ভোটার 5,37,325 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 5 জন। এ জেলার 3 আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থীরা। আমরা চাই যে আগামীতে যারা প্রতিশ্রুতি দিবে তারা তো ভেবেচিন্তে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি পূরণ করে। যে কোনো সরকারই হোক, নির্বাচিত সরকারে যে আমাদের দেশ ভালোভাবে চালাবে, এটাই আমরা গরিব মানুষ যারা আমরা এটাই চাই। ভোটারদের আস্থা অর্জনে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সভা সমাবেশ, উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিভিন্ন এলাকার চায়ের দোকানগুলোতে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে বেকারত্ব দূর সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, এমনটাই দাবি সাধারণ ভোটারদের। নতুন ভোটার হয়েছে, আমার স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা চাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। আগামী সংসদ নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা দেশের যে অস্থিতিশীলতা রয়েছে এটাকে যেন সুষ্ঠু করে। গত 17 বছর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করা হয়েছে বললেন গোপালগঞ্জ 3 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী SM জিলানী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম। ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ যদি আপনারা আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটা আপনারা প্রয়োগ করবেন। গোপালগঞ্জ 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হামিদ বলেন, রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সরকারের প্রচারণার তৎপরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য যদি থাকে তাহলে নির্বাচনের পরিস্থিতি সুষ্ঠু হবে এবং সুন্দর হবে বলে আমি আশা করছি। জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম দাঁড়িয়া নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অতীতের ন্যায় ভুল পথে না হেঁটে আপনারা ন্যায্যতা, সমতা এবং প্রত্যেক প্রার্থীর প্রতি আপনারা সমান আচরণ করবেন। জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে এ আসনের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানান গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী MS খান মঞ্জু। নির্বাচনের পরিবেশ ভালো আছে, আশা করি যদি আল্লাহ আমাকে এমপি বানায় আমি গোপালগঞ্জের মানুষের কর্মসংস্থানের জন্য এই ভিজিটটা করার আপ্রাণ চেষ্টা করব। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। সময় পেরিয়ে গেলেও ভাগ্য বদলায়নি তিস্তাপাড়ের মানুষের। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 2026 সালের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথা থাকলেও এখনও শুরু হয়নি মাঠ পর্যায়ের কার্যক্রম। রাজনৈতিক পট পরিবর্তনের আর সিদ্ধান্তহীনতায় ঝুলে থাকা এই প্রকল্প নিয়ে চরম হতাশ উত্তরের বাসিন্দারা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের পাঠানো প্রতিবেদন। আমরা আশা করি 2026 সালের 1 জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারব। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গত বছরে বেশ আশার বাণী শুনিয়েছিলেন সংশ্লিষ্টরা। খোদ পানি সম্পদ উপদেষ্টাও জানিয়েছিলেন 2026-এর শুরুতেই দৃশ্যমান হবে তিস্তার কর্মযজ্ঞ। কিন্তু যথাসময়ে ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেও মিলছে না তার আলামত। এমন অবস্থায় শুধু আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান তিস্তাপাড়ের মানুষ। আমরা বসবাস করি, আমরা অবহেলিত, আমাদের দিকে কেউ দেখে না। বৃষ্টির আন্দাজও হয় না,
তার জন্য আমরা এই জায়গা খুব কষ্ট আছি। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো তিস্তা মহাপরিকল্পনার বাঁধের যে কাজ বা এরকম কোনো প্রস্তুতি আমরা দেখতে পাইনি। রাজনৈতিক অস্থিরতা সহ নানা বৈশ্বিক প্রেক্ষাপটে বারবারই হোঁচট খেয়েছে তিস্তা মহাপরিকল্পনা। 12,000 কোটি টাকার এই প্রকল্পে বিদেশি অর্থায়ন নিশ্চিত করা এবং পানি বন্টন নিয়ে অমীমাংসিত ইস্যুগুলো এখনো বড় বাধা। ফলে উত্তরের 8 জেলার 2 কোটি মানুষের স্বপ্ন বারবার অধরাই থেকে যাচ্ছে। শুধু রাজনৈতিক দল, রাজনৈতিক সরকারগুলো এই অঞ্চলের মানুষের সঙ্গে প্রতারণা করেনি, বর্তমান যে সরকার, এই সরকারও মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এবছরের শুরুতেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিলেও তা এখনো শুরু হয়নি। তবে বিএনপি ক্ষমতায় গেলে 2 কোটি মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। জনা হাসান উনি বলেছিলেন যে 1 জানুয়ারি থেকে কাজ ওনারা শুরু করবেন, কিন্তু কাজের তো কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আগামী দিনে জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনাকে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। তিস্তা মহাপরিকল্পনা কবে আলোর মুখ দেখবে তা এখন অনিশ্চিত। আর এই অনিশ্চয়তার প্রতিদিন তিস্তা পাড়ের মানুষের জন্য হয়ে উঠেছে দীর্ঘশ্বাস। তিস্তা পাড় এলাকা থেকে সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট। ক্ষমতায় গেলে অভিন্ন নদীতে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি উল্লেখ করে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও অনেকে মুখরোচক গল্প বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সোমবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের আমরা কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। রাজশাহী ও রংপুর বিভাগ সহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে এবং চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় কাবু হয়ে পড়ছে শিশু, নারী ও বয়স্করা। সর্দি কাশি সহ শীতকালীন শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। অস্বাভাবিক শীতে ফসলের জমিতে ক্ষতিতে দুশ্চিন্তায় ভাঁজ পড়ছে কৃষকদের কপালে। তাছাড়া ঘন কুয়াশা আর হিমেল বাতাসে চরম বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রংপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, রংপুরে জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন জানাবেন আমাদের। মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ আছে, এই জরুরি বিভাগ থেকে যদি রংপুর বিভাগের যদি শীতের সংবাদ বলি, তাহলে এই অঞ্চলের মানুষ তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে এই অঞ্চলের মানুষেরা খুব একটা ভালো নেই। বিশেষ করে এই অঞ্চলের মানুষেরা তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে, শিশু এবং বয়স্ক যারা আছে তারা শীতজনিত রোগের কারণে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা ভর্তি হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই তীব্র শীতের কারণে কিন্তু শীত তাপাতে গিয়ে, আগুন তাপাতে গিয়ে অনেকে অগ্নিদগ্ধ হচ্ছে। এই অগ্নিদগ্ধ হওয়ার কারণে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট তারা অনেকেই ভর্তি হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে শিশু এবং বয়স্ক যারা আছে তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু তারা ভর্তি হচ্ছে, যার কারণে নার্স এবং চিকিৎসক এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে তাদের চিকিৎসা সেবা দিতে। আরেকটি বিষয় বলে রাখি, তীব্র শীতের কারণে যে আন্তঃজেলার বাসগুলো আছে, এই বাসগুলোও কিন্তু দিনের বেলাও
তারাও কিন্তু হেডলাইট জ্বালিয়ে তারা বাস চলাচল করতে দেখা যাচ্ছে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে যারা প্রান্তিক জনপথের মানুষ আছে, কৃষি ক্ষেত্রের মানুষ আছে, তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, যার কারণে তাদের স্বাভাবিক জীবনটা অনেকটাই অস্বাভাবিক হয়ে গেছে। তবে আরেকটি সুখবর দেই যে আজকে কিন্তু রংপুরে সূর্যের দেখা মিলেছে, যার কারণে অনেকেরই মুখে হাসির মুখটা ফিরে এসেছে। তারা অনেকেই স্বস্তি পেয়েছে যে আজকে কয়েকদিন পর সূর্যের মুখ দেখা গিয়েছে, যার কারণে শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে। অনেকেই বিশেষ করে শীত বস্ত্রের অভাবে যারা ছিল তারা অনেকেই কিন্তু স্বস্তি পেয়েছে। আরেকটা বিষয় বলে রাখি যে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন জেলা এবং উপজেলায় কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। সাব্বির, এই ছিল রংপুর থেকে তীব্র শীত এবং ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। জি শফিক, ধন্যবাদ আপনাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের নৃশংস দমনপীড়নের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস এই ইঙ্গিত দিয়েছেন। এদিকে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করলে তাদের ওপর অবিলম্বে 25% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প দ্য ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা দেন। চট্টগ্রামের ডিসি পার্কে চতুর্থবারের মতো বসেছে দেশের বৃহত্তম ফুল উৎসব। পৌষের হালকা বাতাসে রং আর সুবাসে ভরে উঠেছে পার্ক শহরের আশপাশ। লক্ষাধিক ফুলের সমারোহে রঙিন হয়ে উঠছে পার্কটি। মাস জুড়ে চলবে এই ফুল উৎসব। চট্টগ্রাম থেকে সঞ্জয় চৌধুরীর ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন তাসনিম তারিন। এই যেন এক ফুলের রাজ্য, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। মাসব্যাপী উৎসব ঘিরে লক্ষাধিক ফুলের সমারোহে সেজেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক। দেশি বিদেশি 140 ধরনের রঙিন ফুলে সেজেছে মেলা প্রাঙ্গণ। জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থবারের মতো এই ফুল উৎসবের আয়োজন করা হয়। ফুলের গালিচায় সাজিয়ে তোলা হয়েছে 194 একরের ডিসি পার্ক। অনেক ফুল দেখেছি এখানে, অনেক সুন্দর ফুলের রাজ্য এখানে। এখানে অনেকগুলো ফুল যেগুলো শহরে দেখা যায় না, এগুলো অনেক ভালো একটা পরিবেশ। পার্ক জুড়ে তৈরি করা হয়েছে নানান ফুলের ভাস্কর্য, থিম ও ল্যান্ডস্কেপ। হাঁটার পথের পাশেও রয়েছে ফুলের সমাহার। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ছবি তোলার আলাদা স্পট। সীতাকুণ্ডের মানুষ তো আছে দূর দূরান্ত থেকে, চট্টগ্রাম শহর থেকে হাজার হাজার মানুষ এখানে যে সমাগম হয়। এটা ভালোই উদ্যোগ ছিল। আমি ধন্যবাদ জানাবো কর্তৃপক্ষকে, কেননা শহরে যারা বসবাস করি আমরা, আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার প্লেস খুবই কম। ফুলে নতুন ডেকোরেশনে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। শুধু ফুলের প্রদর্শনী নয়, মাসব্যাপী আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, বই, ঘুড়ি, পিঠা উৎসব, লেজার নাইট শো, ভিমার্ট গেম, ভায়োলিন শো, মুভি শো ও পুতুল নাচ। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, দর্শনার্থীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা একটি বলয় তৈরি করেছি। এর বাইরে যারা নিরাপত্তা ব্যবস্থা সাধারণত দিয়ে থাকে তাদের সাথেও আলোচনা হয়েছে, তারাও তাদের মতো করে তাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হয় প্রতিদিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। রঙিন ফুলের উৎসব ঘিরে প্রকৃতি, বিনোদন আর সংস্কৃতির অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে চট্টগ্রামের ডিসি পার্ক। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ তথ্য জানিয়েছেন। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মাচাদোর ভূমিকা তুলনামূলকভাবে সীমিত ছিল। এমনকি ট্রাম্প নিজেও প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছিলেন ভেনেজুয়েলা শাসনের জন্য প্রয়োজনীয় জনসমর্থন মাচাদোর রয়েছে কিনা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে প্রথম আলো। ট্রাম্পের হুমকি, যুদ্ধ না চাইলেও প্রস্তুত ইরান। একতরফা পাতানো 3 নির্বাচনের পরিকল্পনা সর্বোচ্চ পর্যায় থেকে। টিআইবির পর্যবেক্ষণ, সংস্কার পরিপন্থী অনেক সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহীদ হাদি হত্যা মামলা চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি বৃহস্পতিবার। দৈনিক ইত্তেফাক,
নির্বাচনে জয় পরাজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পোস্টাল ব্যালট। নির্বাচনের পর নিজ কাজে ফিরব, রাজনীতিতে বা সরকারি পদে থাকার ইচ্ছা নেই ডক্টর ইউনূস। ইরানে বিক্ষোভ থামেনি, রাস্তায় শতাধিক সরকার সমর্থকরা, নিহত বেড়ে 6 শতাধিক। সমকাল সাধারণ শিক্ষার্থীর নামে শিক্ষক হেনস্থাকারীরা শিবির সম্পৃক্ত। চরমোনাইকে 40 আসনের বেশি ছাড়তে রাজি নয় জামাত। যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান, আলোচনার পথও খোলা। বাংলাদেশ প্রতিদিন উচ্চ সুদের চাপে স্থবির বিনিয়োগ, গণভোটে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা, 3 নির্বাচনেই অনিয়ম। যুগান্তর হাসিনার বিতর্কিত 3 নির্বাচন প্রশাসনের হাতেই সর্বনাশ। সংস্কার বাস্তবায়নে গণভোট না জিতলে বড় সংকটে পড়বে দেশ। সবশেষে দ্য ডেইলি স্টার, স্টেট স্ক্রিপ্টেড লাস্ট 3 polls, ইরান রেডি ফর ওয়ার, ওপেন টু ডায়ালগ। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। নির্বাচনে কারচুপি বন্ধের নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট ডাকাতি রোধে গণভোটে হ্যাঁ বিজয়ী করার আহ্বান আলী রিয়াজের। পেশাজীবী সংগঠনে ভোট স্থগিতের নির্দেশ ইসি। 3য় দিনের আপিল শুনানিতে 41 প্রার্থিতা বৈধ, সরগরম গোপালগঞ্জের নির্বাচনী মাঠ। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হয়নি তিস্তা মহাপরিকল্পনার কাজ। ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় প্রত্যয় বিএনপির। এবং দমন পীড়নে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ইইউ। তেহরানের সঙ্গে ব্যবসা করলে দিতে হবে বাড়তি 25% শুল্ক, ঘোষণা ট্রাম্পের। দর্শক, এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।